হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো পপুলেশন জিওগ্রাফির একটি টপিক, কম্পোজিশন অফ পপুলেশন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ কম্পোজিশন অফ পপুলেশন। পপুলেশন কম্পোজিশন ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ডিপেন্ডস অন ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স সাচ অ্যাজ এজ, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন এটসেট্রা। অর্থাৎ কম্পোজিশন অফ পপুলেশন বা জনসংখ্যার পরিকাঠামো বলতে আমরা বুঝি জনসংখ্যার সেই ডিস্ট্রিবিউশন বা বন্টনকে যেটি কিনা নির্ভর করে থাকে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের উপরে, যেমন বয়স, লিঙ্গ, ধর্ম, জীবিকা বা পেশা ইত্যাদি। But the important component of population composition is the age-sex composition of population, as it is considered as the base of the composition because people can be distinguished by their age and their sex. অর্থাৎ দেখো বলা হয়েছে যে পপুলেশন কম্পোজিশনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কি এজ সেক্স কম্পোজিশন, অর্থাৎ বয়স লিঙ্গ ভিত্তিক পরিকাঠামো। কারণ কি আমরা জানি যে কোনো মানুষকে চিহ্নিতকরণ কিন্তু সহজেই তাদের বয়স এবং লিঙ্গের মাধ্যমে করা সম্ভব। তাহলে সর্বপ্রথম এবার আমরা যেটা আলোচনা করব সেটি হলো এজ কম্পোজিশন, অর্থাৎ বয়স ভিত্তিক পরিকাঠামো। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ পপুলেশন কম্পোজিশন. Age composition defined as the number of population at the different age group, which can be categorized under three sections such as child population, which is below 15 years of age, adult or working population 15 to 59 years of age, and aged or old population, which is more than 60 years of age. অর্থাৎ দেখো বলা হয়েছে যে বয়স ভিত্তিক পরিকাঠামো বলতে কিন্তু আমরা সেটাই বুঝি যেখানে কিনা বিভিন্ন রকমের বয়সের শ্রেণীতে জনসংখ্যাকে বোঝানো হয়ে থাকে, যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। চাইল্ড পপুলেশন অর্থাৎ শিশু জনসংখ্যা, যাদের বয়স অবশ্যই হতে হবে 15 বছরের নিম্নে। দ্বিতীয় হলো অ্যাডাল্ট অর ওয়ার্কিং পপুলেশন, যাদের বয়স থাকতে হবে 15 থেকে 59 বছরের মধ্যে। এবং সর্বশেষ হলো এজেড অর ওল্ড পপুলেশন, যাদের বয়স থাকতে হবে কিন্তু অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে। এছাড়া দেখো বলা হয়েছে যে চাইল্ড পপুলেশন অ্যান্ড ওল্ড এজ পপুলেশন আর কনসিডার্ড অ্যাজ দ্য ডিপেন্ডেন্স পপুলেশন, while the adult population are considered as the working population, and this working population can influence the economic structure of the country. If they are more in number, then that respective country has a well economic structure. অর্থাৎ বলা হয়েছে যে চাইল্ড পপুলেশন এবং ওল্ড এজ পপুলেশনকে কিন্তু ডিপেন্ডেন্স পপুলেশন অর্থাৎ নির্ভরশীল জনসংখ্যা বলা হয়েছে, কারণ তারা কিন্তু সহজে তেমনভাবে কিন্তু দেশের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে না, বা তারা সরাসরিভাবে কিন্তু অতটা পরিমাণে অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকতে পারে না। অর্থাৎ তারা কিন্তু নির্ভর করে থাকে অ্যাডাল্ট পপুলেশনের উপরে। অপরদিকে অ্যাডাল্ট পপুলেশনকে কিন্তু আমরা ওয়ার্কিং পপুলেশন বলে থাকি, কারণ কি তারা বিভিন্ন রকমের পেশার সঙ্গে যুক্ত থাকে। এছাড়া তারা যে কোনো দেশের কিন্তু অর্থনৈতিক কাঠামোকে খুব সহজেই প্রভাবিত করতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেক্স কম্পোজিশন, অর্থাৎ লিঙ্গ ভিত্তিক পরিকাঠামো। It is one of the basic demographic characteristics which is very much important for the demographic analysis. It can be defined as the ratio between the number of women and men in the population. In some countries it is calculated by using the formula. দেখো বলা হয়েছে যে সেক্স কম্পোজিশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্স কম্পোজিশন বলতে আমরা কি বুঝি, যে না বিভিন্ন বয়সের আমরা বলতে পারি যে নারী এবং পুরুষের সংখ্যার যে অনুপাত তাকে আমরা বলে থাকি সেক্স কম্পোজিশন। এবং বিভিন্ন দেশে কিন্তু এটি বিভিন্নভাবে পরিমাপ করা হয়ে থাকে। যেমন দেখো কিছু কিছু দেশে এটি পরিমাপের মাপকাঠিটি হলো মেল পপুলেশন ডিভাইডেড বাই ফিমেল পপুলেশন ইন্টু 1000, কিন্তু ইন্ডিয়াতে আবার এটি পরিমাপ করা হয় ফিমেল পপুলেশন ডিভাইডেড বাই মেল পপুলেশন ইন্টু 1000। এখানে পাশে ছকেই দেখো ইন্ডিয়ার বিভিন্ন সেন্সাস ইয়ার অনুসারে সেক্স রেশিও তুলে ধরা হয়েছে। 1901 থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত এখানে তুলে ধরা হয়েছে যে কত সেক্স রেশিও ছিল বিভিন্ন সেন্সাস ইয়ারে। এছাড়া দেখো ইন্ডিয়ান সেন্সাস অনুসারে 2011 সালের যে সর্বশেষ সেন্সাস হয়েছিল আমাদের, সেটি অনুসারে কিন্তু সেক্স রেশিও তুলে ধরা হয়েছে, যেটি ছিল 940 ফিমেলস পার 1000 মেল পপুলেশন। পরবর্তী একটি বিষয় হলো এজ সেক্স পিরামিড। এজ সেক্স পিরামিডও ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ বয়স লিঙ্গ ভিত্তিক পিরামিড। Age sex pyramid is the graphical representation of the number of females and males in different age groups. This pyramid shows the age sex structure of the population of a country. অর্থাৎ দেখো এজ সেক্স পিরামিড বলতে কিন্তু আমরা কি বুঝি, যে একটি রৈখিক উপস্থাপনা যেখানে মহিলা এবং পুরুষদের বিভিন্ন বয়সের ভিত্তিতে ভাগ করে কিন্তু চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে।
The shape of the pyramid reflects the characteristics of the population. The base of the pyramid shows very low age group of population starting from 0, and the top of the pyramid shows the maximum age group of population. Male population are represented at the left side of the pyramid while female populations are represented at the right side of the pyramid. অর্থাৎ দেখো বলা হয়েছে যে এই H6 পিরামিড যখন তোমরা অঙ্কন করবে সব থেকে নিচে কিন্তু অবশ্যই স্কেল আঁকতে হবে, তারপর বয়সের যে শ্রেণীটি তোমরা অঙ্কন করবে সবসময় নিচে কিন্তু যে বয়সের শ্রেণীটি থাকবে সেটি শুরু হবে অবশ্যই 0 অর্থাৎ 0 থেকে, এবং তোমরা যতটা টপের দিকে পৌঁছাবে তত কিন্তু ম্যাক্সিমাম এজ গ্রুপ তোমাদের উপস্থাপনা করতে হবে। এছাড়া বাঁ দিকে সবসময় উপস্থাপিত হয় মেল পপুলেশন এবং ডান দিকে আমরা উপস্থাপনা করে থাকি ফিমেল পপুলেশন। এছাড়া দেখো বলা হয়েছে if an H6 pyramid has a very wide base and narrow top, which means that country has more dependency ratio and less working population, and that determines underdeveloped countries or developing countries. On the other hand, the pyramid which has bell-shaped body represent developed countries. অর্থাৎ বলা হয়েছে দেখো যে যখনই তোমরা কোনো H6 পিরামিড দেখবে যার বেসটা দেখবে যথেষ্ট ওয়াইড এবং যত টপের দিকে যাবে তত দেখবে একদম ন্যারো, অর্থাৎ কিনা একটা ট্রায়াঙ্গেলের মতন দেখতে হচ্ছে, সেই সমস্ত দেশের কিন্তু H6 পিরামিড দেখে আমরা সহজেই বলতে পারি যে সেই সমস্ত দেশের ডিপেন্ডেন্সি রেশিও অনেক বেশি, অপরদিকে কিন্তু ওয়ার্কিং পপুলেশন অনেক কম, এবং সেগুলো কিন্তু সহজেই রিপ্রেজেন্ট করে আন্ডার ডেভেলপ অথবা ডেভেলপিং কান্ট্রিজ। অপরদিকে যে সমস্ত দেশের পিরামিড দেখবে অনেকটা বেল শেপ অর্থাৎ কিনা ঘন্টা আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, সেই সমস্ত দেশের পিরামিড কিন্তু রিপ্রেজেন্ট করছে অবশ্যই ডেভেলপড কান্ট্রিজগুলোকে অর্থাৎ উন্নত দেশগুলোকে। এখানে দেখো তোমাদের সামনে অনেকগুলো H6 পিরামিড আমি তুলে ধরেছি, বিভিন্ন রকমের আকৃতিরও H6 পিরামিড তুলে ধরা হয়েছে। সবার প্রথমে একটি রয়েছে দেখো ডেভেলপিং কান্ট্রিজ 1981 এর সেন্সাস ডেটা অনুসারে ইন্ডিয়ার একটা H6 পিরামিড, তার পাশেই দেখো ডেভেলপড কান্ট্রিজ 1981 এর ডেটা অনুসারে ইউএস এর একটা H6 পিরামিড। দুটোর মধ্যে দেখো যদি আমরা তুলনা করি তাহলে দেখো দুটার মধ্যে আকৃতিগত অনেক পার্থক্য রয়েছে। প্রথমটির আকৃতি অনেকটা দেখো ট্রায়াঙ্গেলের মতন, যার বেসটা অনেকটাই ওয়াইড এবং টপটা দেখতে পাচ্ছি আমরা ন্যারো। অপরদিকে দেখো পাশে ডেভেলপড কান্ট্রিজ যেটা অনেকটা বেল শেপ, অর্থাৎ আমরা বলতেই পারি যে এই দুটোর মধ্যে তুলনা করে যে প্রথমটির ক্ষেত্রে দেখো ডিপেন্ডেন্সি পপুলেশন অনেকটাই বেশি বা ওয়ার্কিং পপুলেশন কম, দ্বিতীয়টির ক্ষেত্রে ডিপেন্ডেন্সি রেশিওটি কম কিন্তু ওয়ার্কিং পপুলেশন বেশি। এছাড়া দেখো বিভিন্ন রকমের আকৃতির H6 পিরামিডও রয়েছে, অর্থাৎ আমরা এই H6 পিরামিডের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছুই তথ্য তুলে ধরতে পারি, যে কিনা একটি সমাজে মনে করো মহিলাদের কি স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ সমাজে লিঙ্গ বৈষম্য রয়েছে কিনা, অথবা মনে করো নারী পুরুষের অনুপাত কেমন রয়েছে, ওয়ার্কিং পপুলেশনের হার কেমন রয়েছে, ডিপেন্ডেন্সি রেশিও কেমন রয়েছে, বা যে কোনো দেশের অর্থনৈতিক কাঠামো কেমন রয়েছে, তা সব কিছুই কিন্তু খুব সহজেই তুলে ধরা যায় এই সামান্য একটি H6 পিরামিডের মাধ্যমে। পরবর্তী একটি পরিকাঠামো হলো দেখো অকুপেশনাল কম্পোজিশন অর্থাৎ জীবিকা ভিত্তিক পরিকাঠামো। যখনই আমরা কম্পোজিশন অফ পপুলেশন আলোচনা করব H6 কম্পোজিশনের পরবর্তী কিন্তু এই অকুপেশনাল কম্পোজিশনও ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো বলা হয়েছে দ্য ওয়ার্কিং পপুলেশন 15 to 59 years of age take part in various occupations like primary, secondary, tertiary, quaternary, which determines the occupational structure of a country. If more people are engaged in different occupations or a country has more number of working population, then it denotes that the country has a very well developed economy, while the country which has less working population and more depending population denotes that the country is not economically developed at all. অর্থাৎ দেখো কি বলা হয়েছে যে ওয়ার্কিং পপুলেশন কিন্তু বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকে, যেমন প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ যে কোনো হতে পারে, এবং যে সমস্ত দেশে এই ওয়ার্কিং পপুলেশনের হার অনেক বেশি সেই সমস্ত দেশের কিন্তু যে অর্থনৈতিক পরিকাঠামো সেটি খুব সুদৃঢ় হয়ে থাকে, এবং যে সমস্ত দেশে ডিপেন্ডিং পপুলেশন অর্থাৎ চাইল্ড পপুলেশন এবং ওল্ড পপুলেশন বেশি হয়ে থাকে সেই সমস্ত দেশে কিন্তু ইকোনমিক স্ট্রাকচার অতটা সুদৃঢ় হয়ে থাকে না। এছাড়া দেখো ইন্ডিয়ান সেন্সাস কিন্তু ওয়ার্কার্সদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে, সেটি হলো মেন ওয়ার্কার, মার্জিনাল ওয়ার্কার এবং নন ওয়ার্কার। মেন ওয়ার্কার বলতে আমরা কি বুঝি? ওয়ার্ক ফর অ্যাট লিস্ট 183 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ যারা কিনা বছরে 6 মাসের বেশি যে কোনো অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকে।
মার্জিনাল ওয়ার্কার্স ওয়ার্ক ফর লেস দেন 183 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ যারা বছরে 6 মাসের কম যে কোনো অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকে। এছাড়া বলে রাখি, মেন ওয়ার্কার্স এবং মার্জিনাল ওয়ার্কার্স কিন্তু যে কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে খুব সহজেই প্রভাবিত করতে পারে। এবং সর্বশেষ হলো নন ওয়ার্কার্স, অর্থাৎ তোমরা সহজেই বুঝতে পারছো যে হু আর নট এঙ্গেজড ইন এনি ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ যারা তেমনভাবে কিন্তু কোনো অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থাকে না, বা যে কোনো দেশের অর্থনৈতিক কাঠামোকে কিন্তু তারা কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। তাহলে এই ছিল আমাদের কম্পোজিশন অফ পপুলেশন, যেখানে খুব সহজেই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো রকম অভিমত থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ।